কি তো মনে পড়ছে? সবার মনে হয় দ্বিতীয় পুরুষটা এখনো দেখা হয়ে ওঠেনি। হাই, আমি তমজয়, তোমরা দেখছো যাযাবর পডকাস্ট। কৌশিক সেন আমাকে বলে যে তোর নাম্বারটা অঞ্জন দত্ত চেয়েছে এবং অঞ্জন দত্ত তোর সঙ্গে কাজ করবে। যে আমার প্রথম থিয়েটারের গুরু হিসেবে কৌশিক সেনই, এবং সেই মুহূর্তে আমার প্রচন্ড রাগ হয়েছিল, আমার প্রচন্ড, এবং কি হয় অল্প বয়সে মানুষের মধ্যে একটা অ্যাঙ্গার থাকে, অ্যাংস্ট থাকে। আমিও উল্টো পাল্টা গালাগালি দিয়েছি, মানে সামনেই বাবানদাও আমাকে উল্টো পাল্টা গালাগালি দিয়েছে। আমার সবসময় বেশি ভালো লেগেছে যে ইন্টারেস্টিং চরিত্র, সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছি বা সবচেয়ে বেশি অ্যাটেনশন পেয়েছি, সত্যি অতটা ভাবিনি, সেটা হচ্ছে ডঙ্কার। রাদার আমার খুব খারাপ লাগে যে লোকে এখনো ডঙ্কার হিসেবে যেভাবে আমাকে মনে রাখে, হ্যাঁ সেখানে আমাকে হেমন্তর ইউরি হিসেবে যদি বেশি মনে রাখতো, বা ব্যোমকেশ ফিরে এলো তো মকরন্দ হিসেবে মনে রাখতো, বা এই ইভেন জিমি হিসেবে যদি মনে রাখতো দ্বিতীয় পুরুষে, বা চিড়িয়াখানায় পানুগোপাল বলে যদি মনে রাখতো। শুভ্র সৌরভ দাস বা লুইস দা। লুইস দা কেমন আছো? এই তো ভালোই আছি। নমস্কারটা আমি বেরোলো না আমার কাছে। তুমি ছোটবেলাকার আমার বাড়ির দাদাদের বন্ধু একদম। তো বলো তোমার কেমন লাগছে এই ছোট একটা জায়গা? ছোট বড় নিয়ে না, ভালো লাগছে। তোরা এরকম অল্প বয়সে এটা চেষ্টা করছিস, আমিও একটা সময় তোদের বয়সে ছিলাম, নানা রকম জিনিস ট্রাই আউট করেছি। সো এখন এই সময়তে এটা খুবই ভালো লাগছে, তোর সঙ্গে করতে খুবই ভালো লাগছে। আর পডকাস্টে তো তুমি প্রথম, মানে এটা মানে তোমার প্রথম পডকাস্ট? অ্যাকচুয়ালি প্রথম পডকাস্ট, বিকজ আমি পডকাস্টে এর আগে আমাকে 2-3 জন বলেছিল, কিন্তু আমি তাদের সঙ্গে ঠিক, মানে আমার অ্যাকচুয়ালি এইসব বিষয় নিয়েই আমার প্রচন্ড একটা অনীহা, একটা আছে আর কি। যেহেতু আমি এমনি খুব আড্ডাবাজ, তো সেখানে ক্যামেরার সামনে আড্ডা মানে সবসময় একটা প্রিটেন্ড করা, হ্যাঁ মানে আমি এটা, হ্যাঁ এইটা, সেইটা আমার কখনোই ভালো লাগেনি। কিন্তু তোকে যেহেতু আমি ছোটবেলা থেকে চিনি, তুই নেহেরু চিলড্রেন্স মিডিয়ামে গেছিস, তখন থেকে আমি জানি, সো সেই সব জায়গা থেকে যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তুই যখন পাড়ার ছেলে বলছিস কেন করবো না। না কিন্তু সেই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামটাও তোমার জন্যই, আমি সাজেস্ট করেছিলাম। হ্যাঁ যখন আমি কিচ্ছু জানি না, তখন একটা থিয়েটারে একটা স্টেজ পেয়েছি ক্লাবে, বাবাকে তুমি বললো যে করো, হ্যাঁ বাহ, সেই জন্য কিন্তু বেশ অনেকটা কিছু আমি চিনেছি আর কি, দেখেছি চারদিকে 4 রকমের। ওটা মানে ওরকম সব জায়গায় হয় আর কি, মানে সবাইকেই কেউ না কেউ দেখিয়ে দেয় রাস্তা, আদারওয়াইজ হ্যাঁ হাউ উইল ইউ ফাইন্ড আর কি। অবশ্যই। তো তোমার এই যে জার্নিটা, তোমার তো তোমাকে সবাই চেনে এখন, প্রায় খুব পরিচিত মুখ। সবাই নয়, হ্যাঁ যাই হোক, প্রায় সবাই এখন তোমার মুখ দিয়ে দেখবে সে চেনে, কারণ কিরণমালা বলো, সিরিয়ালের কথা বলছি, কিরণমালা, দেবী চৌধুরানী, মানে এগুলো আমি ফেমাস বললাম, বাদ বাকি তো আরো অনেক করেছো। তো সেই যে জার্নিটা, একদম পাড়ার একজন ছেলে লুইস, তাকে সবাই চিনছে, দেখা হলে আচ্ছা চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি, এই যে ব্যাপারটা, এটা তুমি কেমন ফিল করো? দেখো, পাতি কথা বলতে যে পাড়ায় 4টে লোক চেনে, বা কলকাতায় 2000 কি 5000 লোক চেনে, কি এসে যায় এতে? মানে হু অ্যাম আই? মানে একটা ইউটিউবারকে আমার থেকে অনেক বেশি লোক চেনে। যদি সত্যি স্টার হতে হয় তাহলে মাইকেল জ্যাকসন হও, হ্যাঁ যদি সত্যি স্টার হতে হয় তাহলে শাহরুখ খান হও, হ্যাঁ শুভ্র সৌরভ ইজ নট আ থিং, মানে ঠিক আছে না, কিন্তু তখন আমাকে, বিকজ আমি কখনো ওই জায়গায় দেখিনি নিজেকে। থিয়েটার জগৎ বলো বা সিনেমা জগৎ বলো, তোমার তো ব্যাকবোন হিসেবে কেউ ছিল না, এটা পুরোটা তোমার নিজের তৈরি করা একটা কিংডম, নিজস্ব, যেটাতে কেউ তোমার ব্যাকবোন ছিল না, কেউ তোমার সাপোর্ট করেনি। সেখানে যে তুমি নিজেকে একটা প্রতিষ্ঠা করেছো, প্লাস সেই ক্ষেত্রে লোকজন তোমাকে চিনছে, তো সেটা তোমার কেমন? না, যখন বিষয়টা হয় অ্যাপ্রিসিয়েশনের, তখন আই এনজয়, আচ্ছা আই এনজয় দ্যাট ভেরি মাচ, বিকজ এটা তো আমি নিজে, তুই যেটা বলছিস এটা তো আমি নিজে তৈরি করেছি, এটা তো আমি নিজে গড়েছি, আমি নিজে বানিয়েছি, সেই ক্ষেত্রে আমি অবভিয়াসলি অনেক বেশি এক্সাইটেড ফিল করি, বিকজ এটা তো অ্যাপ্রিসিয়েট করছি, এবং অ্যাপ্রিসিয়েশন যখনই হবে তখন দেখবি সূক্ষ্ম জায়গায় হয়। মানে ধর একটা চা বানিয়েছে কেউ, তাতে একটা খুব পরিমাণ মাপের অল্প একটা এলাচের গন্ধ আসছে, হ্যাঁ সেটা কাজ করে। আদারওয়াইজ সবাই চা বানাচ্ছে, তুই চা খাচ্ছিস, কিন্তু ওই হালকা খুব ডিপ হয়ে গেলে মানে হয় না, খুব হালকা একটা এলাচের গন্ধওয়ালা যদি তুই চা খাচ্ছিস, যেই মুহূর্তে তুই খাবি তখন তুই অটোমেটিক্যালি অ্যাপ্রিসিয়েট, দাদা চাটা কিন্তু দারুণ বানিয়েছে, এইটা সেই জায়গা থেকে যখন অ্যাপ্রিসিয়েশন আসে,
যে তোমার না ওইখানে অভিনয়টা আমার খুব ভালো লেগেছে, বা এই জায়গাটা তুমি করলে যখন খুব ভালো লেগেছে, এগুলো যখন হয় অবভিয়াসলি আমি প্রচন্ড কি বলবো প্রচন্ড মানে এক্সাইটেড ফিল করি, আমি এনজয় করি ওইটাকে, যে ইয়েস আই এম সামথিং করেছি, আমি সামথিং। আমি দেখো তোমার ওইভাবে আমি দেখিনি যে তুমি কতটা খেটে ছিল না কারণ কোনো সাপোর্ট ছিল, আমি দেখিনি, এত তোমার কোনো সাপোর্ট ছিল না সেটা আমি শুনেছি। সেই সময় একজন বন্ধু তোমাকে খুব হেল্প করেছে, তো তার সম্পর্কে সেই সময়টা সেটা যদি একটু বলো যে কতটা পাশে থাকা। হ্যাঁ, এরকম যে অনেকেই আমাকে সাপোর্ট করেছে কিছু কিছু জায়গায়, বিভিন্ন জায়গায়, কিন্তু সাপোর্ট করেছে যেমন আমার পাড়ার বন্ধু মিকু, অবিনাশ আগরওয়াল আমাকে অনেক সাপোর্ট করেছে। ভিকি বলে একটা বন্ধু এখন বাইরে থাকে, ও আমাকে সাপোর্ট করেছে। এবং আমার বাইরে ইন্দ্রজিৎ গাঙ্গুলি বলে একজন ডিরেক্টর, থিয়েটারের ডিরেক্টর, উনিও আমাকে সাপোর্ট করেছে। বা জয়ন্ত দা বলে একজন সাপোর্ট করেছে। অনেক লোক সাপোর্ট করেছে, কিন্তু সেই সাপোর্টটা করেছে বিকজ আমি একটাই জিনিস, যে আমি প্রচন্ড নাছোড় বান্দা ছিলাম, মানে আই ওয়ান্ট দিস, সো আই ওয়ান্ট দিস। আমি না হলে আমি থেমে যাব না, আই উইল নট স্টপ আনটিল দ্যাট। হ্যাঁ, যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমি থামছি না। সুতরাং আমি যদি নিকুকে কালকে বলি ভাই আমার থিয়েটারের দলে যেতে হবে, ভাই আমাকে দে না 500 টাকা, 500 টাকা দেন, যতক্ষণ না ও 500 টাকা দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওকে জ্বালিয়ে যাবো। ও বাধ্য করবে নে আর জ্বালাস না। তো জানে যে কি করবো, ওর সঙ্গে তো পাড়ায় বন্ধু, রোজই দেখা হবে, কিছু করার নেই, ওকে দিতেই হবে। তো সেই রকম আর কি, মানে আমার ক্ষেত্রে হেল্প গুলো সেই রকম আর কি। আমি যখন ইন্দ্রজিৎ দার কাছে গেছি, ইন্দ্রজিৎ দা পঞ্চজন্য বলে একটা দল চালাতো, এখনো আই গেস আছে, আমার আর যোগাযোগ নেই, কিন্তু ওটা হচ্ছে তোর আহিরি টোলা, নাম শুনেছি আমি তার জন্য। এবার সেই দলে যখন আমি প্রথম গেছি, যখন ইন্দ্রজিৎ দার সঙ্গে থিয়েটার করেছি, এবার ইন্দ্রজিৎ দা খুবই ছোট মজার নাটক, হাসির নাটক এগুলো করতো, আর আমি অলওয়েজ সিরিয়াস থিয়েটার নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। সো ইন্দ্রজিৎ দা এক একদিন এক একটা গল্প শোনাচ্ছে, আর আমার পছন্দ হয়ে যাচ্ছে, আমি বলছি এই গল্পটা করো, এই গল্পটা, আর আমাকে এই রোলটা দিই। কিছুদিন পর ইন্দ্রজিৎ দা বুঝতে পারছে যে এই ছেলেটার এত বারবারন্ত স্বপ্নের, যে একে এইখানে থামানো। তখন ইন্দ্রজিৎ দা, দেখ তুই এইখানে করিস না, তুই যেটা দেখছিস সেটা এই দলে থেকে সম্ভব না, ইউ গো আউটসাইড। আমি বললাম কোথায় যাবো? তখন ইন্দ্রজিৎ দা আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিল জয়ন্ত দার সঙ্গে, যার অ্যাকচুয়ালি বিভিন্ন বড় বড় দলে গিয়ে সাউন্ড চালাতো। আচ্ছা, আমি তখন ওইখানে সাউন্ডের বক্স বয়ে নিয়ে যাওয়ার কাজ করতাম, তাই টু গেট সাম মানি। আচ্ছা, $60, $70, দ্যাটস ইট, 70 টাকা আমি বক্সটা বয়ে নিয়ে যাবো, সেট করে দেবো, এন্ড ও আমাকে 70 টাকা দেবে। দ্যাটস নট দ্য থিং। দ্য থিং ইজ যে ওই 70 টাকা আমার 4 দিন থিয়েটারের যাতায়াতের খরচা বেরিয়ে আসবে। এন্ড সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট কি ওইখানে গেলে আমি বড় বড় নাটক ফোকটে দেখতে পাবো। আচ্ছা, মানে নান্দিকার নাটক ফোকটে দেখে ও চালাচ্ছে, আমি চলে গেছি, তুমি চলে গেছো, ফোকটে দেখে ফেললাম। ব্রাত্যজনের নাটক ফোকটে দেখে, এইগুলো হতো আর কি, বুঝতে পেরেছিস? এরকম হতে হতেই অ্যাকচুয়ালি কৌশিক সেনের সঙ্গে পরিচয় হয়। আচ্ছা, একটা শোতে চলে যাই আর আমি দেখি কৌশিক সেন আমার ওয়ান অফ ফেভারিটের মধ্যে একজন আর কি। আচ্ছা, ফেভারিটস দের মধ্যে একজন। সো তুমি প্রথমেই কি আমি অভিনেতা হব না ছিল না, আমি জানি ফুটবলার। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই ফুটবলার বলাটাও ভুল, আমি অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান হতে চেয়েছিলাম। আচ্ছা, সেটা ক্রিকেট হোক, ফুটবল। অবভিয়াসলি আমরা ছোটবেলা থেকে ভারতবর্ষের মতো দেশে অবভিয়াসলি পপুলার জিনিসগুলোই আমরা অদ্ভুতভাবে চুজ করে ফেলি। সো আমি ক্রিকেটারও হতে চেয়েছিলাম, এরকম নয় যে ক্রিকেটার, কিন্তু ক্রিকেটার আমি মানে খুব খারাপ ক্রিকেটার হয় না সেরকম, মানে খুব খারাপের থেকে নিচ থেকে একজন দুজন সেইখানে আমি 3-4 জনের লাস্ট থেকে বললে। কিন্তু তোমার সাথে আমি ক্রিকেট খেলেও তাও যথেষ্ট ভালোই খেলতে তোমরা সবাই। কিন্তু ফুটবলটা আমার যেটা হতো যে ফুটবলটা আমি ভালো খেলতাম, বিকজ আমি ভালো ওই ডজ করে বেরিয়ে যেতে পারতাম আর। আচ্ছা, সো আর আমার মানে বল ধরার ক্ষমতা ভালো ছিল, মানে অনেক দূর থেকে বল এলে আমার ফাট করে ধরে গোল কিক করে দিতে পারতাম। সেই জায়গা থেকে আমি ফুটবল খেলাটা শুরু করেছিলাম, এবং ফুটবল খেলতে আমি এনজয়ও করতাম। এবং এখান থেকে আস্তে আস্তে ফুটবল খেলতে কলেজ লেভেলে আমি কলেজে খেলি, সেখানে অদ্ভুত ভাবে, মানে বলবো না যে প্রচন্ড ভালো খেলেছে, প্রচন্ড ভালো খেলে তো আজকেও ফুটবল খেলি। লাকিলি একটা টাইমিং এ বল চলে এসেছে, এবং পরপর 2টো ম্যাচ ইম্পর্টেন্ট 2টো গোল করে ফেলেছি, তারপর আমি একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে গেছি। সেখান থেকে আমি ডিস্ট্রিক্ট
টিমে চান্স পেয়েছি, মানে এরকম হয়েছে আর কি। হ্যাঁ, এতটা ছিল। সেইখানে কলেজের একটা খেলাতে আমাদের ওখানে যেটা হতো হচ্ছে, এখানেও হয় যেটা ক্ষেপ খেলা। হ্যাঁ, এই ক্ষেপ খেলাতে বিভিন্ন দল ডেকে নিয়ে যেত, একটু ভালো খেললেই বিভিন্ন দল 500 টাকা 600 টাকা। তখন অত টাকাও ছিল না, তখন ওই ধর ম্যাক্সিমাম 150 টাকা 180 টাকা এরকম। এতটা কম? 180, আমি বলছি 180 ইজ বিগ মানি তখন। আমি তোকে বলছি এটা কোন সাল বলছি জানিস? আমি এটা বলছি ধর 2006-07 এরকম। মানে অনেক আগে 2006-07 সালে আমি ফুটবলটা খেলি। আচ্ছা, 2006-07-08 এরকম। 8-এর মাঝামাঝি বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি, 9 আমি আবার কলকাতায় চলে আসি। তো তখন আমার এই একটা ক্ষেপ খেলতে গিয়ে প্রচন্ড পায়ে চোট হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি মাটিতে, মানে মাঠটার নিচে অনেক কাঁকড় ছিল, আর আমার কি হয়েছে, ওই ফুটবলে যে জুতোগুলো পাওয়া যায় স্পাইকার, ওই স্পাইকারের 2-3টে স্পাইক ভেঙে গেছিল। তো তার ফলে আমাকে কি হয়, আমি ব্যালেন্স করতে পারছিলাম না। তো আমি কি হয়, আর ওখানে গ্রামে তো মানে অনেকেই খালি পায়ে, তো আমি জুতোটা খুলে খালি পায়ে খেলতে শুরু করে দিই, এবং ওই মুড়ি গোড়ালিতে লেগে 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 এত চোট হয়েছিল আমার, এই দুটো কুচকি যেগুলোকে বলে থাইয়ের এই সাইড গুলো, ওইগুলোর যে হয়, ওগুলো ছোট 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 ভেনের মুখগুলো ফেটে গেছে। এ বাবা! তার ফলে আমার এই দুটো পায়ের, মানে যখন আমি সন্ধ্যেবেলা দেখেছিলাম, তখন আমি দেখেছিলাম যে ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন মনে হচ্ছে যেন কেউ লোহার রড দিয়ে মেরেছে এরকম, মানে এই দুটো নীল হয়ে গেছে, রক্ত জমলে যেরকম হয়, আর এরকম ফুলে গেছে আর কি। মানে ওখানে তো রক্ত চলাচলটা পুরো বন্ধ। হ্যাঁ, তো সেইটা ওই করতে তখন ডাক্তারবাবু আমাকে একটা বেড রেস্ট দিয়েছিল আর কি, প্রায় 3 মাসে। ওইটা হচ্ছে একটা ক্রুশিয়াল টাইম। আমি কিন্তু ছোটবেলা থেকে প্রচন্ড সিনেমা দেখেছি, ছোটবেলা থেকে অভিনয় করেছি, এরকম নয় যে ছোটবেলা থেকে অভিনয় করি না। আচ্ছা, আমি আমার মায়ের স্কুলের নাটকে অভিনয় করেছি, মায়ের স্কুলের নাটক আমি ডিরেকশন দিয়েছি। ও হ্যাঁ, এগুলো সবই আমি বলছি যে 5-6, তখন আমি এতটাই ম্যাচিউর ছিলাম। 5-6 এ তুমি ডিরেকশন দিয়েছি? হ্যাঁ, আরে বাপ! থিয়েটার মানে স্কুল ড্রামা যেগুলো আছে সেগুলো, সেটাও অনেকটা বড় ব্যাপার, কস্টিউম ঠিক করে দিচ্ছি, মানে এগুলো সবই তখন করেছি, কিন্তু সেটা পুরোপুরি ওই আননোয়িংলি করেছি, মানে এটা তো আমি কোনোদিনও করবো না। তখন আমি জানতাম যে আমি স্পোর্টসম্যানই হব, সো এটা কি মজা, ফান, সেই হয়ে করেছি, কিন্তু কখনো রিয়েলাইজ করিনি যে এটার প্রতি আমার একটা এত ঝোঁক আছে। কিন্তু যখন এই চোটটা হলো, যখন আমি বাড়িতে বসে গেলাম, তখন আমার কাজই ছিল হচ্ছে, যেহেতু তখন আমার বিছানা থেকে নামাও বারণ ছিল, এই একটা সফট দিয়েছিল, স্লিপার দিয়েছিল, ওই স্লিপার পরে পরেই হাঁটতে হতো, যতটা কম হাঁটা যায় এই স্লিপার পরে পরে হাঁটতাম, আর সারাক্ষণ বিছানায় বসে। তো তখন আমার কাজই ছিল সকালবেলা উঠে গল্পের বই পড়া, সিনেমা দেখা, গল্পের বই, আর আমার বাড়ির নিচেই, আর তখন ওইটা ছিল, তখন এখন তো উঠে গেছে ওই ডিভিডি। আচ্ছা, হ্যাঁ, ডিভিডি প্লেয়ার দিয়ে। তো আমার পাশে, আগে দেখবি ছোটবেলা দেখবি ডিভিডি ভাড়া পাওয়া যেত। হ্যাঁ, ভাড়া পাওয়া যেত, 10 টাকা 15 টাকা করে একদিন 24 ঘন্টার জন্য, এরকম পোস্ট অফিসের মুখে দোকান। আমি যখন মেদিনীপুরে থাকতাম, আমার মেদিনীপুরে ঠিক বাড়ির নিচেই যে দোকানটা ছিল, ওটাই ওটার দোকান। ও আচ্ছা, তোকে ফোন করে জাস্ট বলে দিতাম যে আমার আজকে এই 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 ডিভিডি লাগবে, ও পৌঁছে দিত, যেগুলো দেখতে। তো তখন আমার ওই অভ্যেস, এবার তখন আমি প্রথম একটা অভিনয় আমার চিরকালই ভালো লাগতো, ভালো সিনেমা, অ্যাকচুয়ালি লাকিলি বলবো, ফরচুনেটলি ভালো সিনেমা আমি ছোটবেলা থেকে দেখি, মানে ভালো সিনেমা বলতে প্রপার ভালো সিনেমা যাকে বলবো, পথের পাঁচালী হোক বা নিশান্ত বলে নাসিরের ছবি হোক, এই যখন চোটের সময় আমি সিনেমা দেখতে শুরু করলাম বা সিনেমা রিভিজিট করতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে একটা সার্টেন কাইন্ড অফ অভিনয় আমার ভালো লাগছে, এবং তখন যখন সেইটা জানতে শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে যাদেরই অভিনয় ভালো লাগছে তারা সবাই থিয়েটারের সঙ্গে কানেক্টেড, এবং এখনো কানেক্টেড, মানে যে সিনেমা স্টার, বাট মানে এই যে যেমন আমি বললাম যে কৌশিক সেনের কথা, যে কৌশিক সেন হোক, অঞ্জন দত্ত হোক, বলিউডের দিকে গেলে নানা পাটেকার আছে, নাসিরুদ্দিন শাহ হোক, ওম পুরি হোক, নানা পাটেকার হোক, এরা সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত, এবং এদের অভিনয় আমার প্রচন্ড ভালো লাগছে। কেন বুঝতে পারছি না ভালো লাগছে। আচ্ছা, পরে সেটা আস্তে আস্তে জানলাম যে এরা ন্যাচারাল অ্যাক্টিং করছে, এরা ওকুলার অ্যাক্টিং করছে না, মেলোড্রামাটিক অভিনয় করছে না, এরা ন্যাচারালি করছে। সেটা আবার পরে আস্তে আস্তে সায়েন্স ল্যাবস কি হ্যানা তেনা অনেক রকম জ্ঞানের বার্তা জানতে পারলাম, কিন্তু ইনিশিয়ালি তো সেই জ্ঞানটা নেই। চোখ একটা পার্থক্য তৈরি করছে, সেই পার্থক্যটা যখন তৈরি করলাম, সেইটা আমাকে অ্যাকচুয়ালি কোথাও পুশ দিল যে আমি এইরকম কিছু একটা করতে চাই, and that মানে সেটাই আমাকে পুশ করলো টু কাম টু কলকাতা again, বিকজ কলকাতায় আমি স্কুলে পড়তাম, তারপর আমি বাইরে চলে গেছিলাম, রামেশ্বর। হ্যাঁ রামেশ্বর। আচ্ছা, তোমার
মাধ্যমিকটা রামেশ্বর না উচ্চ মাধ্যমিক? দুটোই আচ্ছা, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটোই রামেশ্বর। তোমার এখানে ওই ছোটবেলাটা এখানে কেমন কেটেছিল? ফাটাফাটি, খুব ভালো। মানে আই লাভ বরানগর ভেরি মাচ। আই লাভ বরানগর। মানে এখন একটু ভালো লাগে না, বিকজ এখন প্রচন্ড ফ্ল্যাট, চারিদিকে আকাশ দেখা যায়। তাও গঙ্গার ঘাট দেখা যায়, কিন্তু তখন না মানে আমি যখন ছোটবেলায় মানে গলিতে গলিতে পুকুর ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। এবং আমরা স্কুল রামেশ্বরের মতো স্কুল, মানে যখন তখন পালানো যায়, স্কুলটাই পালানোর জন্য যাই ওই স্কুলে পালানোর জন্য। টাক করে বেরিয়েছে একটা পুকুরের ধারে বসে আড্ডা মারছি, বিড়ি ফুঁকছি। ওই জন্য বলি সকলকে যে তোমরাও আসো বরানগর, ঘোরো, মজা পাবে। প্রচন্ড লাভলি প্লেস। এবং গঙ্গা এদিকে, ওইদিকে দক্ষিণেশ্বর, সেখানে বেলুড়, মানে আমরা তো স্কুল পালিয়ে বেলুড়ও গেছি। স্কুল পালা থেকে বাড়িতে ধরো জানতে পেরে গেছে, জানতে পারিনি, কোনোদিনও জানতে পারিনি। এতটা প্ল্যান মাফিক জিনিসটা আর কি, নাকি? না, একটা তো বিষয় যে জানার পরিস্থিতি কম, বিকজ আমার দাদু বয়স হয়ে গেছিল তখন, মানে দাদু তো তখন রাস্তায় বেরোবে না, অবভিয়াসলি দাদু তখন কাজকর্ম করছে, খুবই আমাকে পড়াচ্ছে, এলাকাটা টিচার। হ্যাঁ, আমিও টিউশন, তো এক দাদা টিউশন করাচ্ছে, হ্যাঁ না, কিন্তু দাদু তো বাইরে বেরোবে না, ঠাম্মারও বয়স। আর বাকি যারা, তারা সবাই স্কুল কলেজে, মানে আমার কাকু স্কটিশে পড়ায়, কাকিমা স্কুলে পড়ায়, ছোটকা বাইরে কাজ করতে, সো এভরিবডি ইজ আউট। কেউ দেখার কিছু চান্সই নেই, নিজের মতো লাইফ লিড দেয়ার ওয়াজ নো চান্স। তো আমার কোনো ওটা ইভেন আমি অনেকবার পালিয়ে সিনেমাও দেখেছি, মানে স্কুল পালিয়ে বহু সিনেমা দেখেছি। আমি দেখেছি হচ্ছে বীর জারা দেখেছি, এগুলো সব স্কুল পালিয়ে দেখেছি। তারপরে হচ্ছে ওইটা তোর মঙ্গল পান্ডে, এগুলো সব স্কুল পালিয়ে দেখেছি। আচ্ছা, তুমি বাড়ির লোকেদের প্রফেশন বলে বলছি, তুমি যে থিয়েটার আর্টিস্ট, দেখো প্রথমেই তো তুমি পর্দায় চান্স পেয়ে যাও না, তুমি তো হিসাব মতো থিয়েটার আর্টিস্ট ছিলে, তো অবশ্যই, কিন্তু প্রথম একদম ফার্স্ট ফেজটা বাড়ি থেকে কিভাবে মেনে নিয়েছিল? সবাই কি অ্যাপ্রিশিয়েট করেছিল যে হ্যাঁ ভাই কর আমরা আছি? না, অ্যাপ্রিশিয়েট খুব একটা কেউ করেনি। হ্যাঁ, কারণ সবাই একটা ভালো ভালো জায়গায় জব করছে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের বাড়িতে যেটা পড়াশোনার এতেই সবাই যায়, পড়াশোনার জায়গাতে, মানে নয় টিচার নয় প্রফেসর, এই একটা আছে। আমার মাও টিচার, সো এরকম একটা ছিল। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাকে না, মানে আমাকে আমার বাড়ির লোক ভেবেছিল আরো গোল্লায় যাব। আচ্ছা, মানে আরো গোল্লায় যাবো আর কি, সেই জন্য আচ্ছা থিয়েটার করো না, ভালো ঠিক আছে, এটা গোল্লায় অ্যাটলিস্ট যাচ্ছে। আচ্ছা, মানে একটা নিয়ম ঠিক যাবে না তো বাবা মা? আচ্ছা, যে ও গাজা ঠিকই যাবে, মানে সবাই নিশ্চিত যে ও গাজা থেকে যাবে, সেখানে বলছে থিয়েটারে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, করুক গে, যাবো থিয়েটার করুক, কি করুক না, গাজার থেকে ভগবানকে ডেকে নিল, ভগবান বাঁচিয়ে নিয়েছে আমাকে। শুরু থেকে এইটা একটা অদ্ভুত ছিল আমার ব্যাপারে, যে আমি খুব, মানে কি বলবো, আপন ভোলা বলতে পারি আমরা, আপন ভোলা, আমরা লোফার, মানে নিজের যেটা ইচ্ছা, ঠিক আছে, মানে লোফার হওয়া তো কোনো খারাপ, আমার কাছে খারাপ কোনো কিছুই না। দেখো, যে নিজের মতো বাঁচতে চাইতে বাঁচুক, এক্স্যাক্টলি, কিছু আসে যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি থিয়েটারের কথা বলছিলে, তো কৌশিক সেনের কথা বলছিলে, তো একটা কানাঘুষো খবর আছে যে কৌশিক সেনের থিয়েটারে কিছুদিন কাজ করার পর তোমার কিছু একটা ক্যাচাল টাইপের যেটা হয়েছিল, ঝামেলা ক্যাচাল, এটা কি হয়, কৌশিক সেনের আমার সঙ্গে হয়েছে তা নয়, এটা সবার সঙ্গেই সব জায়গায় হয়। কৌশিক সেনেরটা আমি জানি, বিকজ কৌশিক সেনেরটা আমি এক্সপিরিয়েন্স করেছি। হয়তো এটা নন্দিকারেও হয়, হয়তো এটা সায়কেও হয়, হয়তো এটা হচ্ছে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের দলেও হয়, হয়তো এটা ব্রাত্যর দলেও হয়, মানে ব্রাত্যজনের দলেও হয়। সো এটা সব জায়গায় হয়, বিকজ কি হয়, কৌশিক সেন যখন আমাকে নিচ্ছে, যেমন এখন বিভিন্ন দলে একটা হয়ে গেছে যে সাবস্ক্রিপশন, এখন যারা দল করে তাদের ইদার সাবস্ক্রিপশন দিতে হয়, অথবা তোমাকে পে করতে হয় আর্টিস্টদের, যে কোনো একটা, দুটো জিনিস হয়। কিন্তু একটা সময় যখন বেসিক্যালি বাংলা থিয়েটার যেটাকে বলে, সেই থিয়েটারে কোনোদিনই এই দুটোর কোনোটা ছিল না, ছিল না, কোনোটাই ছিল না বাংলা থিয়েটারে। বাংলা থিয়েটার যেটাকে বলে সেটা হচ্ছে যে শিক্ষিত লিবারেল মনস্ক মানুষরা সন্ধেবেলাটা পাড়ার চায়ের থেকে কাটাবে না, এবং তারা একটা কিছু করবে। এইখান থেকে বাংলা থিয়েটারের বেশিরভাগ, মানে যদি জেনারেল থিয়েটার পার্সন ধরা হয়, তারা বেশিরভাগ এইভাবেই এসছে, চাকরি করে,
সন্ধেবেলা আসে এবং সন্ধেবেলার সময়টা নষ্ট না করে একটা কিছু ক্রিয়েটিভ করছে, একটা নাটক করছে, একটা নাটকে অভিনয় করছে, কি একটা নাটকের ডিরেকশন। এরা সবাই মানে আমার বলছে অজিত এসপদ, এরা সবাই তো কোথাও না কোথাও পড়াতো অবশ্যই। রুদ্রপ্রসাদ, এরা সবাই এনারা সবাই কিন্তু পড়াতেন, এনারা সবাই পড়াতেন, ইভেন ব্রাত্য বসু পড়াতেন। সেই জন্যই ব্রাত্য বসু এত ভালো ভালো নাটক লিখতে পেরেছে। অবশ্যই। তো সেইটা এবার সেইখানে যখন হতো তখন হচ্ছে যারা যেত তারা তো নভিস, মানে আমি যখন কৌশিক সেনের কাছে গেছি আমি তখন নভিস, আমি কিছুই জানি না, স্টেজে দাঁড়ানো, ভলিউম কাকে বলে, কিভাবে দূরের বোঝাতে গেলে ভলিউম তুলে দিতে হয়, কিভাবে কাছে হলে গলা শোনাতে হয়, কিভাবে ফিসফিস করে কথা বলাটাও দর্শককে শুনিয়ে দিতে হয়, এই যে টেকনিক্স, বা কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে লাইট নিতে হয়, কোনটাকে ডাউন স্টেজ বলে, কোনটাকে আপ স্টেজ বলে, কোনটাকে সেন্টার স্টেজ বলে, এই সমস্ত কিছুই যে আমাকে জানাচ্ছে সে পুরোপুরি ফোকটে জানাচ্ছে। আচ্ছা। উইদাউট এনি মানি, এবং উইদাউট এনি মানি সে আমাকে এত শিক্ষা দিচ্ছে, সেটার একটা বার্ডেন থাকে। আচ্ছা। যদি আমি সম্পূর্ণ অনেস্ট হই তাহলে আমি সেই বার্ডেনটাকে মেনে নেব। অবভিয়াসলি যখন আমি কাজ শিখতে জানতে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমি বাইরে ডাক পাচ্ছি, তখন যখন আমি আমার প্রায়োরিটিটা চেঞ্জ করছি, তখন অবভিয়াসলি যেই মানুষটা এতদিন ধরে আমাকে এত শিক্ষা দিয়েছে সে তো একটা বলবে যে তুমি কি করছো, তুমি তো আমি তো তোমাকে শিখিয়েছি বস, আমি যদি তোমাকে এটা না জানাতাম তুমি আজকে এই জায়গাটা পেতে না। অবশ্যই না, there's no জায়গা। সেইটা যখন পাচ্ছি, সেই মুহূর্তে 2015-16 সেই মুহূর্তে আমার প্রচন্ড রাগ হয়েছিল, আমার প্রচন্ড, এবং কি হয় অল্প বয়সে মানুষের মধ্যে একটা অ্যাঙ্গার থাকে, অ্যাংস্ট থাকে আর কি। সেই অ্যাংস্টটা ছিল, আমিও উল্টো পাল্টা গালাগালি দিয়েছি, মানে সামনেই বাবানদাও আমাকে উল্টো পাল্টা গালাগালি দিয়েছে। বাবান্দা কৌশিক সেন। আচ্ছা, হ্যাঁ কৌশিক, আচ্ছা কৌশিক সেনের একটা নাম বাবান্দা, হ্যাঁ ডাক নাম, যেরকম আমার লুইস ওরকম। করেছে এবং একটা বাজে, কি বলবো, একটা বাজে, খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয়েছে দুজনের মাধ্যমে, এবং অবভিয়াসলি আমাকে অনেক কিছু শিখিয়েছে, এবং আমি মনেও করি যে আমার প্রথম থিয়েটারের গুরু হিসেবে কৌশিক সেনই, এবং অনেক অনেক ভাস্ট আর কি, মানে কৌশিক সেন সত্যি ভাস্ট শিক্ষা দিয়েছে আর কি, মানে থিয়েটার করছে তার সঙ্গে একটা স্প্যানিশ ছবির এক্সাম্পল দিচ্ছে, সেটা আমি বাড়িতে এসে দেখছি। কিন্তু আমি বলছি যে এগুলো সব শুরু করেছে অবভিয়াসলি কৌশিক সেন। এবার তারপর যখন ওইখানে আমার দলে যাওয়া নিয়ে একটা গন্ডগোল হচ্ছে এবং বাবানদা চিৎকার করে উল্টো পাল্টা বলছে, আমিও দূর থেকে চিৎকার করে বাবানদাকে উল্টো পাল্টা বলছি, হয়তো বাবানদাও শুনছে সেটা যে আমি বাবানদাকেই বলছি, পরে গিয়ে বাবানদা আবার দলের অন্য ছেলেদের প্রচন্ড বাজেভাবে বলছে যে ওর কথা শুনে চলবে নাকি, দলটা কার, হ্যানা ত্যানা ইসি যখন হচ্ছে। Actually these things are very much, মানে after a certain point of time এগুলো সবকিছু ভীষণ ফান হয়ে যায়, মানে মজা, ঠিক আছে, দেখো আজকে আমি আমার বাড়িতে থাকছি, আমার বাবার সঙ্গে ঝগড়া হয়নি, তুমুল ঝগড়া হয়েছে, আমার দাদুর সঙ্গে ঝগড়া হয়নি, তুমুল ঝগড়া, মানে নোংরা ঝগড়া যাকে বলে, নোংরা ঝগড়া হয়েছে, বাট সে তো আমার বাবাই আছে। These are all facts. এখন আমার কৌশিক সেনের সঙ্গে একটু খারাপ লাগে, বিকজ আমি বাবানদাকে অনেকবারই ডেকেছি আমার নাটক দেখতে চাই, কিন্তু বাবানদা এখন আর হয়তো বাবানদা চায় না যে আর ওই এটা হোক। আর একটা কথা যেটা হচ্ছে, দেখো তোমার তো এই হিসাব মতো থিয়েটার বলো, সিনেমা বলো, কোনো গডফাদার বলে পেছনে যেটা ব্যাকবোন, তো সেই ক্ষেত্রে তুমি অনেক লোকজন আছে তাদের পেছনে ব্যাকবোন, গডফাদার বা তাদের মা বাবা সকলেই থিয়েটার করেছে, তো সেখানে একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো থাকে। তো তুমি এটা ফিল করেছো যে তোমার সাথে হচ্ছে তা কিন্তু সেই লোকটা যে একটুখানি মানে জানে যে আমার বাবা মা বড় থিয়েটার আর্টিস্ট, তো আমাকে কেউ কিছু বলবে না, এটা কি কোথাও ফিল করেছো কখন? আর্টিস্টের ছেলে, কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন ইজ অনেক বেশি অ্যাকসেপ্টেড দ্যান শুভ্র সৌরভ দাস, বিকজ আমি তো কৌশিক সেনকে দেখে এসেছি ছোটবেলা থেকে, এই বাজারে ছিল। আজকে তুমি কাকে বিশ্বাস করবে? টাটা মরে যাওয়ার পর টাটার জায়গায় হাঁটা এসছে, কিন্তু সে যদি টাটার বংশেরই হয় তখন তুমি তাকেই বিশ্বাস করবে, কিন্তু সে এতদিন ধরে আমাকে এইটা করে এসছে, তার জায়গায় একটা অন্য কি কোম্পানি এলো, তুমি তো বিশ্বাস করবে না, আমাদের অ্যাকসেপ্টেন্সটাই থাকবে না। সো এইটা সেটা সব জায়গায়, কিন্তু সেটা খাবারের জায়গায়, সেটা জামা কাপড়ের জায়গায়,
সেটা থানের জায়গায়, সেটা সিনেমার জায়গায়, সেটা সিনেমা স্টারের জায়গায়, বিকজ আমরা ওইটাতেই বিশ্বাস করি। আমরা শুধু না, গোটা পৃথিবী সেটা বিশ্বাস। এবার তোমাকে সবসময় জেনে নিতে হবে সব কিছুতে পৃথিবীর সমস্ত বিষয় ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হিসেবে একটা মনোজ বাজপেয়ী উঠে আসবে, একটা নওয়াজউদ্দিন সিদ্দিকী, কিন্তু ওভারঅল কাপুর করবে, খান রাই করবে, বিকজ তাদের ওখানে অনেক দিন ধরে, সালিম খান অনেক দিন ধরে এসছে, জায়গা করেছে, তারা কন্টিনিউ করবে। তোমার এটা নিয়ে ভাবারও কিছু নেই, এটা নিয়ে আমার জায়গা আমি করবো বস, বাদ বাকি তো এটা নিয়ে এত ভাবার কিছু নেই। হ্যাঁ আছে, ডিফারেন্স থাকবে, সব জায়গায় ডিফারেন্স থাকবে। আচ্ছা, তুমি তো যখন মানে বড় পর্দা বলতে গেলে, যেটা যেমন নানারকম সিনেমা করেছো, যেমন দ্বিতীয় পুরুষ বলো, গণেশ টকিজ বলো, দ্য বংস এগেন্স বলো, তারপরে আরো ভর্তি সিনেমা করেছো তুমি। তো সেক্ষেত্রে তোমার কমপ্লেক্সন অনুযায়ী এমন হয়েছে যে না ভাই তুমি অ্যাকসেপ্টেড নও? হ্যাঁ অনেক হয়েছে। কেন? তোমাকে আমি কেন নেবো? এখনো হয় না, এখন মানে বেশিরভাগ ডিরেক্টররাই তো আমাকে চুজ করে না, কারণ তারা বাঙালি একটা ছেলের গল্প বলছে, বাঙালি বন্ধু বান্ধব বলছে, আমাকে তো টিপিক্যাল বাঙালি দেখতে নয়। সো সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় বাদ হই। অনেকেই আমাকে ভালো অভিনেতা বলে, কিন্তু তারা কাজে নেয় না, বিকজ তোমার মতো দেখতে চরিত্র তো আমি লিখতে পারছি না, কেন তোমাকে নেব? সো ইটস আ কনসেপ্ট। সো এটা সবচেয়ে এটা হবেই, এটা যে কোনো জায়গায় হয়েছে, এটা আমাদের এখানেও হচ্ছে, মানে কিছু করার নেই। আচ্ছা, আর একটা আমার এটা ভালো কথা মনে পড়লো যে দেখো, আমার মানে তোমার যেটা কমপ্লেক্সন, যেটা সেরকম কমপ্লেক্সনের বন্ধু আমাদেরও ছিল। আমরা অনেক সময় পেছনে যে হ্যাঁ সাইমন স্যানা অনেক কিছু বলেছি। তো সেক্ষেত্রে তোমার এরকম হয়েছে যে অনেক বলছে সাদা পাটালি, তো কিভাবে তুমি সেটাকে পার্ট অফ ইট, বিকজ এটা তো এখানে এসে হয়নি। মানে আমি যখন আমার স্কুলের বন্ধুদের সঙ্গে মিশেছি, আমি যখন আমার কলেজের বন্ধুদের সঙ্গে, সব জায়গায় তো আমি এটা ফেস করেছি। আচ্ছা, এটা একটা কাইন্ড অফ কেন বলবো, এটা একটা রেসিজম। কিন্তু রেসিজম তো ভাই সারা পৃথিবীতেই এক্সিস্ট করে। হোয়াট ক্যান আই ডু ফর ইট? রেসিজম তো থাকবে, কিছু করার নেই। আজকে ছিল, আজ থেকে কোটি বছর আগেও ছিল, এখনো আছে এবং এর পরেও থাকবে। তুমি একটু সেটাতে এরা কি বলবো, এরা কিছু টার্ম এনে সেটাকে একটু, তার মানটাকে একটু ফেলতে পারো বা তার মানটাকে একটু তুলতে পারো, ভ্যানিশ করে দিতে পারো না, সেটা তো হবে না। দিনের পর দিন আমেরিকাতে বা ইউরোপে কালোরা এইভাবেই ট্রিটেড হয়েছে, রেসিজম করেছে এবং তারা অপমানিত হয়েছে, তাদেরকে দিয়ে নোংরা কাজ করানো হয়েছে। আমাদের দেশেও হয় বস, হ্যাঁ অবশ্যই, আমাদের দেশেও অসংখ্য হচ্ছে। একটু বাজে দেখতে ছেলেদেরই চলে দাও, ওদেরকে, ওরা হচ্ছে হাড়ি, ওরা হচ্ছে মজুর, এরা হচ্ছে বিহারি। হ্যাঁ এটা তো আছে সব জায়গায়। তুমি যাই বলো, তুমিও নিজে মানতে পারবে না। আজকে তুমি আমার কলকাতাতে বিভিন্ন আবাসনের নাম যখন ওম টাওয়ার হয়, তুমি ঘুরেও দেখবে না এটা কেন ওম টাওয়ার না, কিন্তু দুটো হচ্ছে কি বলে রমজান মহল দেখলে তুমি বলবে এই রমজান কেন, এখানে রমজান মহল কেন? হ্যাঁ, ইটস কাইন্ড অফ রেসিজম। কেন নেই? তোমাকে মানতেই হবে, এটা কিছু না, এটা পার্ট অফ ইট, ইটস পার্ট অফ সোসাইটি। তুমি তো অনেকগুলো যে সিনেমাগুলোতে গেছো, যেমন দ্বিতীয় পুরুষ, সেখানে ঋতব্রত দেখো অ্যাজ আ স্টার কিড, তুমি যখন কাজ করেছো, এমন কি হয়েছে ধরো, খুব ভালো ছেলে আমি পার্সোনালি ঋতব্রতর সাথে কিছু আমি মানে বলছি না, ধরো কোনো একটা শর্টস তুমি দিচ্ছ, তুমি কিন্তু দুবার ভুল করেছো, তোমাকে কিন্তু খিস্তি খেয়েছো, কিন্তু ঋতব্রত ধরো দুবার ভুল করেছে, কিন্তু অন্য কারোর জন্য হতে পারে, কিন্তু আমার সঙ্গে অ্যাকচুয়ালি সিনেমার সেটে কখনো এটা হয়নি। তার কারণ আমার ধারণা, তার কারণ আমি কৌশিক সেনের দলে বা অঞ্জন দত্তের সঙ্গে ইম্পর্টেন্ট থিয়েটারে রোল করে গেছি। সুতরাং আমি কি ধরনের অভিনেতা সেটা সম্বন্ধে যারা আমার সঙ্গে কাজ করেছে, যারা আমাকে কাজ দিয়েছে, তারা একটা বেসিক ধারণা নিয়েই আমাকে নিয়েছে। সো তারা কখনো ঋতব্রতকে নিয়েছে বলে, সৃজিত মুখার্জি যখন ঋতব্রতকে নিয়েছে বলে ঋতব্রতকে অন্যরকম ভাবে ট্রিট করবে আর আমাকে অন্যরকম ভাবে ট্রিট করবে, এটা করেনি। ঋতব্রতকেও যেভাবে ট্রিট করেছে আমাকেও সেইভাবে ট্রিট করেছে। রাদার আমি ঋতব্রতর ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচন্ডই পেয়েছিলাম দ্বিতীয় পুরুষে যখন শুট করছি, যেহেতু ও তখনই পরিচিত মুখ এবং আমার থেকে অবভিয়াসলি বেশি পরিচিত মুখ, তখন ঋতব্রত যখন শুট করছি, মেকআপ ভ্যানে যখন আমি ঢুকেছি, ঋতব্রত উঠে বলছে তুমি বসো লুইসদা, বিকজ তুমি তো সিনিয়র। আমি বললাম আমি সিনিয়র, তুই বস। না লুইসদা তুমি দাঁড়িয়ে থাকবে, আমি বসবো। সো ঋতব্রত ইজ এ কাইন্ড অফ পার্সোনালিটি, ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। মাই হার্ট খুব নরম, মানে যেটা করা উচিত সেটাও করে। ভালো ছেলে, খুবই ভালো ছেলে।
তার মানে তোমার এই সিনেমা জগৎ বা বড় পর্দার যে জগৎ, এটা তুমি খুব ভালোভাবে এনজয় করছো, যে সেখানে হ্যাঁ মানে এরকম নয় যে কোনো খারাপ লোক না, আমি অনেক খারাপ ইনসিডেন্টও পেয়েছি। মানে একবার সিরিয়ালের মেকআপ রুমে ঢুকে দেখেছি যে 7 জন মিলেই বসে আছে এবং মোবাইল দেখছে, আমার দিকে সবাই একবার করে তাকে, আবার সবাই মোবাইল দেখলো, নোবডি কেয়ার কি আমি ওখানে এসেছি, আমি কোথায় বসবো। এবং আমি কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আস্তে করে বেরিয়ে চলে এলাম, এসে প্রোডাকশন ম্যানেজারকে বললাম যে আমার একটা বসার জায়গা করে দিন। So, এটাও হয়েছে, মানে সব ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা, তোমার সবচেয়ে মেমোরেবল জিনিস, মানে মেমোরেবল একটা ঘটনা যেটা তোমার থিয়েটার লাইফে বা সিনেমা লাইফে হয়েছে, যেটা তোমার সারা জীবন মনে থাকবে, এটা বলো, আমাকে শেয়ার করো শুনি। একটা তো সবচেয়ে বড়, দুটো ঘটনা আমি বলতে পারি, দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ম্যাকবেথ নাটক যখন আমি করছি, তখন আমি ম্যাকবেথে একটা সৈনিকের পাঠ করতাম। অ্যাকচুয়ালি ম্যাকবেথ নাটকটা যখন আমি শুনেছিলাম, তখন আমার ম্যালকম চরিত্রটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। এবার যখন ঘুরিয়ে ফিরিয়ে একদিন হঠাৎ সকালবেলা ফোন এলো যে তুই ম্যালকমটা করছিস ম্যাকবেথে, এবং তখন অলরেডি 2 মাস রিহার্সাল হয়ে গেছে আর 1 মাসের রিহার্সাল বাকি। ওইটা প্রচন্ড একটা অদ্ভুত মেমোরেবল ছিল, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমার জার্নিটা বদলে যায় অ্যাজ অ্যান অ্যাক্টর। পরপর ইম্পর্টেন্ট রোল পেতে থাকি, হ্যানা ত্যানা করতে থাকি, ওইটা ফার্স্ট ঘটনা। এবং এইটা একটা ঘটনা, আর আরেকটা হচ্ছে ম্যাকবেথেরই 3 নম্বর শো এর ফার্স্ট রিহার্সালে, স্টেজ রিহার্সালে কৌশিক সেন আমাকে বলে যে তোর নাম্বারটা অঞ্জন দত্ত চেয়েছে এবং অঞ্জন দত্ত তোর সঙ্গে কাজ করবে। তো আমি বলেছি যে তুই অঞ্জন দাকে ফোন করবি, অঞ্জন দা তোকে কেন ফোন করবে, অঞ্জন দার নাম্বারটা নিয়ে নে। সেটাও প্রচন্ড মেমোরেবল। আমি অঞ্জন দাকে ফোন করি এবং বলে অঞ্জন দা যে আমি এইটা করছি, আমি ব্রেস্টের একটা থিয়েটার করবো গ্যালিলিও, তাতে তুমি বড় আঞ্জয়টা করবে। মানে কি করে হতে পারে এটা, মানে হাউ ক্যান ইট হ্যাপেন। আচ্ছা, কৌশিক সেন তো নিজে থেকে, তুমি বলছো নিজে থেকে অঞ্জন দত্তের নাম্বার তোমাকে দিয়ে দিয়েছে, তো তুমি অঞ্জন দত্তর কাছে গিয়ে যখন থিয়েটারটা করছো, তো সেখানে কি তার প্রথম মনক্ষুণ্ণ একটা, হ্যাঁ সেটা তো অবভিয়াসলি হয়েছে। হ্যাঁ, ডেট দিতে পারছি না, অঞ্জন দার থিয়েটার করবো বলে বাবানদার থিয়েটারে সময় দিতে পারছি না, সেটা নিয়ে একটা হচ্ছে। কোথাও কি তোমার কাছে অঞ্জন দত্ত তখন বড় হয়ে গেছে? অফকোর্স আমার কাছে বড় হয়েছে, আমিও খানিকটা স্বার্থপরতা করেছি আর কি। সেই সময় বিকজ অল্প বয়স ছিল, এরকম একটা স্কোপ ছিল, অবভিয়াসলি অনেক বেশি অপরচুনিটি এখানে, সো আমি অবভিয়াসলি ওটাকে প্রায়োরিটাইজ করছি সেই সময় দাঁড়িয়ে। অফকোর্স আমি চেষ্টা করছি কৌশিক সেনের দলে সময় দিতে, এবং একটা সময় দিয়েওছি, ইটস নট লাইক দ্যাট, বাট ওই মোমেন্টারি একটা ব্যাপার হয় না যে তখন আমি অবভিয়াসলি অঞ্জন দত্তকে অনেক বেশি সময় দিতে চাইছি বা দিচ্ছি। ইভেন আমার মনে হয় আমি একটা শো করতেও পারিনি, আমার ওই ম্যালকমের চরিত্রটা আমি একটা শো করতে পারিনি বিকজ অফ অঞ্জন দত্তের থিয়েটারে করছি বলে। সেগুলো হয়েছে, মানে লট অফ থিং। আমি বলবো না যে মানে কখনোই কোনো কিছু আসলে এক মানে ব্ল্যাক এন্ড হোয়াইট নয় আর কি, মানে ব্যাপারটাই গ্রে আর কি। মানে আমারও কিছু ভুল আছে, বাবানদারও কিছু ভুল আছে, সব মিলিয়ে জিনিসটা হয়। কখনো মনে হয় না যে না কল করে কথা বলি যে শোনো না, সরি এটা হয়েছে, এটা বাবানদার সঙ্গে হয়েছে, এটা আমি বাবানদাকে ফোন করে বলেছি যে, তখন কৌশিক সেন কি বলছেন? তখন বাবানদা অবভিয়াসলি অনেকটা দূর, বিকজ অফকোর্স এতদিন ধরে এত কিছু হয়েছে, সো হ্যাঁ ঠিক আছে বলে রেখে দিয়েছে। সেখানে তোমার খারাপ লাগেনি যে ভাই আমি ফার্স্ট স্টেপটা নিলাম? না, আমার মনে হয় না যে, বিকজ ইটস ওকে, হয়তো আমিও কৌশিক সেনের জায়গায় থাকলে এটা করতাম, আমি জানি না, কিন্তু আমিও এই জায়গায় থাকলে হয়তো করতাম, মানে বিকজ এতটা সময় হয়ে গেছে, আমিও উদ্ধত্ততা দেখিয়েছি, এরকম তো নয় যে আমি প্রচন্ড উদ্ধত্ত, আমি সবাইকে উদ্ধত্ততা দেখিয়েছি, প্রচন্ড অ্যারোগেন্স আমার মধ্যে আছে, এবং আমি অ্যারোগেন্স দেখাই, আমি অ্যারোগেন্স দেখানোর মধ্যে কোনো পাই না। আমার মনে হয় যে যারা যোগ্য তারাই অ্যারোগেন্স চায়, অযোগ্য লোককে এসে অ্যারোগেন্স দেখাতে পারবে না, অ্যারোগেন্ট হতেই পারবে না অবশ্যই। সুতরাং আমি অ্যারোগেন্স দেখিয়েছি, যদি আমি অ্যারোগেন্স দেখিয়ে থাকি, সবকিছুর একটা কনসিকুয়েন্স আছে, সো এটার কনসিকুয়েন্স এটা, ইউ হ্যাভ টু টেক ইট ইজি। যখন আমি অ্যারোগেন্স দেখিয়েছি, তখন যদি আমি ইজি তার ফলাফলটা আমাকে ইজি, অবশ্যই কিছু করার নেই। এই যে মনে হয় না, মানে যখন তুমি থিয়েটার থেকে সিনেমাতে আসছো বা থিয়েটারে আসোনি, তখন মনে হচ্ছে আমি অভিনেতা হব, তো তখন একটা হিরো হব কি ভিলেন হবো? কারণ সেই সময়টা মানে দেবের লেপাগলু ডান্স, মানে হিরো ঘুষি মারছে, এই করছে ওই করছে, তো হিরো হবো না ভিলেন হবো, এটা কি মাথায় এসেছিল কখনো? না, আমার অ্যাকচুয়ালি হিরো ভিলেন হওয়া নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। অবভিয়াসলি ভিলেনের ব্যাপারটা আমাকে সবসময় বেশি নেগেটিভ, অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্টদের চরিত্র আমার সবসময়, মানে ইভেন এখন আমি যেই
একটা করছি ইজ কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট। আমি যে চরিত্রটা অঞ্জন দত্তের নাটকে করছি লাস্ট লেয়ার। হ্যাঁ, আর না ওর নাম দিয়েছে আরো একটা লেয়ার, বেসিক্যালি আচ্ছা আরো একটা লেয়ার আছে বেসিক্যালি শেক্সপিয়ারের কিং লিয়ারের উপর। সেখানেও যে চরিত্রটা করছি সেটাও অ্যান্টাগনিস্ট। আমার সবসময় অ্যান্টাগনিস্ট চরিত্র যেগুলো হয় সেগুলোর উপরই বেশি পড়ে আর কিন্তু এরকম নয় যে সবসময় নেগেটিভ কিছুই করতে ইচ্ছে করছে বা হিরো হতে ইচ্ছে করছে বা মেইন ভিলেন হতে ইচ্ছে করছে, এরকম নয়। আমার সবসময় বেশি ভালো লেগেছে যে ইন্টারেস্টিং চরিত্র, মানে যেমন ধরো আমি হেমন্ত বলে অঞ্জন দত্ত যে হ্যামলেটের অ্যাডাপ্টেশন করেছিল, তাতে যে ইয়রিক চরিত্রটাকে ইউরি হিসেবে আমি করছিলাম, তখন আমার খুব ইন্টারেস্টিং লাগছে ওই রকমের চরিত্র করতে, বা মকরন্দ করতে খুব ভালো লাগছে। দ্বিতীয় পুরুষের একটা ক্যারেক্টার যেটা ছিল জিমি, তো বলছে ও মুখে আঙুল দেয়, ঠিক আছে, তো তুমি কি এখনো কোনো কিছু বলে মুখে আঙুল ঢুকিয়ে দাও? সে অভ্যাস মতো মুখে আঙুল ঢুকিয়ে দিবি? না, অ্যাকচুয়ালি মুখে আঙুল দেয় বলে না, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ডায়ালগটা যেটা সিনেমাতে আছে সেটাতে বলে হচ্ছে আমি যখন কথা বলছি মুখে হাত দেবে না, এইটা বলে। কিন্তু এটা পুরোটাই সিনেমায় ছিল না, ইট ইজ নট ছিল না, সিনেমা ছিল না, কিন্তু স্ক্রিপ্টেড নয়। ভালো জিনিস ছিল, অবভিয়াসলি হয়েছিল, বিকজ আমি যখন সিনেমাটা করছিলাম তখন আমি চরিত্রের একটা গ্রাফ তৈরি করছিলাম, যেটা আমি সব সিনেমাতেই করি, একটা গ্রাফ তৈরি করি যে কোথাকার চরিত্র, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেটা বলে থাকি আমরা, কি করতে পারে। যেহেতু এটা একটা মানে এর ক্লাস যেহেতু নিচের দিকে, সেই জন্য এরা অন্যরকম জীবন থেকে যাপন থেকে তৈরি হয়েছে, সেই জন্য আমি এমন একটা জিনিস করেছিলাম যেটা আমি চেষ্টা করেছিলাম যে বানাতে, যে এই ছেলেটা যখন নার্ভাস হয়ে যায়, যখন আমরা সত্যিকার নার্ভাস হয়ে যাই, দেখবে তখন কনসিয়াস থাকে না। মানে যেমন ধর আমি এখন এরকম ভাবে বসে আছি বিকজ আই এম ভেরি মাচ কনসিয়াস যে এখানে একটা ছবি, 3টে ক্যামেরা হ্যানা তেনা আছে, সেই জন্য। নর্মালি বাড়িতে হয়তো আমি এরকম ভাবে বসতাম, এরকম করতাম বিকজ আমি কনসিয়াস না, আমাকে কিরকম দেখতে লাগছে না লাগছে, আই এম নট বদার, কি এসে যায়। সো এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, তুমি যদি হিউম্যান লাইফ একটু করো, পড়ো বা খেয়াল করো, তখন দেখবে যে যখন আমরা নার্ভাস হই তখন সবচেয়ে আমরা আনকনসিয়াস হই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। তখন আমরা কি করছি আমরা জানি না, বুঝতে পারি না। সো সেইটার জন্য আমি যেটা বার করেছিলাম যে এই লোকটা যখন নার্ভাস হয় তখন এর পুরোনো অভ্যেসে চলে যায়, বিকজ পুরোনো অভ্যেস মানে পাড়ার অভ্যেস, যেখানে আমি এক্ষুনি এরকম বসাটা দেখা, তখন ও হচ্ছে কনসিয়াস নেই, নার্ভাস হয়ে গেলে রাগ খোঁজাতে আরম্ভ করে। এইটা আমি করেছিলাম বেসিক্যালি। এবার এটা যখন আমি সিনে করছিলাম, তার আগে একটা অনির্বাণের সঙ্গে সিন ছিল, যখন অনির্বাণ আমাকে টাকাটা চায়, তখন আমি নার্ভাস হয়ে মুখে হাত দিয়ে যে আমি নার্ভাস হয়ে পড়েছি, এটা আমি একটা এস্টাবলিশ করার চেষ্টা করেছিলাম। এবং যখন পরমব্রতর সঙ্গে যখন সিনটা হচ্ছে, তখনও যখন পরমব্রত আমাকে জিজ্ঞেস করে, রিভলভারটা বের করে, তখন আমি ওই নার্ভাসনেসটা ফিরিয়ে আনার চেষ্টা করি, যে নার্ভাস হয়ে গেছে, এবারে অভ্যেসগত হাত মুখে চলে গেছে। এবং যখন হচ্ছে ওটা ইনস্ট্যান্ট, তখন সৃজিত দা শটটা হওয়ার পর বললো যে খুব ভালো হয়েছে। তো তখন পরমদা বললো আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ও এইটা করছে, এটাতে একটা খুব অ্যানোয়িং একটা ব্যাপার তৈরি হচ্ছে, আমি একটা জিনিস অ্যাড করি। তখন অ্যাকচুয়ালি ওই শুটটা হয় যেখানে পরমদা বলে যে হচ্ছে আমি যখন কথা বলবো মুখে হাত ঢোকাবে না, তখন ওইটা অ্যাড হয় আর কি। এটা কিন্তু এত ভালো লেগেছিল না আমার। কি হয় সিনেমাতে, এটা আমি সবসময় দেখেছি, সিনেমাতে যেটা হয়, যেমন ব্যোমকেশ ফিরিয়েলোতে করতে করতে একটা সিন করতে করতে হাতটা কেটে গেছিল, এত জোরে আমি ছুরিটা ধরে রেখেছিলাম যে হাতটা কেটে গেছে। ব্যোমকেশ চিড়িয়াখানা পানু ক্যারেক্টার, ব্যোমকেশ ফিরে এলো যেটা মকরন্দ, আচ্ছা, সেখানে আমার এত জোরে হাতে কেটে গেছিল এবং ওটা প্রেডিক্টেবল ছিল না, ওটা সিনেমায় আছে কেটে গেছিল। এই যে যখন প্ল্যান ওয়াইজ কিছু হচ্ছে না, আনপ্ল্যান ওয়েতে হচ্ছে, তখনই অ্যাকচুয়ালি বিউটিটা তৈরি হয়। এবং ইভেন ব্যোমকেশে একটা ওই মকরন্দতেই দেখবে একটা শট আছে যেখানে আমি দৌড়তে দৌড়তে চশমাটা ঠিক করে নিচ্ছি, চশমাটা পড়ে যাচ্ছে, চশমা ঠিক দৌড়তেই, ওটা কিন্তু আমি নিজেও ভেবে করিনি, চশমা পরা আমি অভ্যেস করে ফেলেছিলাম, সুতরাং তখন আমার দৌড়তে যেমনি চশমাটা উঠে নেমে যাচ্ছে, আমার ঠিক করা অভ্যেস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সো ওই শটটা যখন দেখছি, আমি সিনেমাতে গিয়ে শটটা যখন দেখছি, তখন প্রচন্ড ন্যাচারাল লাগছে। সো যখনই তুমি কোনো একটা জিনিস প্ল্যানের বাইরে গিয়ে করছো, একটা ওভারঅল প্ল্যানিং নিয়ে তারপর ছেড়ে দিচ্ছ, মোমেন্টে ছেড়ে দিচ্ছ, মুহূর্তে ছেড়ে দিচ্ছ, তখন আমার মনে হয় অনেক রকম বিউটি তৈরি, যেমন এই দ্বিতীয় পুরুষের ঘটনাটা।
এটা কোনোটাই স্ক্রিপ্টে ছিল না, কিছুই ছিল না, অবভিয়াসলি এটা তৈরি হয়েছে এবং ওটার অনেক মিম টিম অনেক কিছু বেরিয়েছে তারপর। এই যে জিমির ক্যারেক্টারটার কথা বললাম, ওটা ফেমাস ক্যারেক্টার হয়ে গেছে ওই মুখে আঙুলটার জন্য। তো এরপর সিরিয়ালে আসি, তো সেখানকার একটা ফেমাস কিরণমালার ক্যারেক্টার ডঙ্কার, ভর্তি মিম, মানে যখন থেকে হয়েছে, আশা করি তোমার বন্ধুরা তোমাকে খুব বলেছে ডঙ্কার ডঙ্কার মোটামুটি। হ্যাঁ, তো এই ডঙ্কার ক্যারেক্টারটা কেন পেলে তুমি, আর কেমন ভাবে তুমি জিনিসটাকে সাজালে যে না ডঙ্কার ক্যারেক্টারটা এরকম হতে পারে, একটা মাথায় এরকম চাপা দেওয়া? সিরিয়ালে যেটা হয়, সিরিয়ালে টাইম ইজ ভেরি শর্ট, সো সিরিয়ালে না ওরকম ভাবে ভাবার কোনো জায়গা নেই যে আমি এরকম ভাবে চরিত্রটা করবো। আমি এটা হচ্ছে অন স্পট তোমায় ডিসিশন নিতে হবে। সিরিয়াল করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি সকালবেলাও জানো না যে কি ডায়ালগ আসবে, এটা তো হয়। তুমি গিয়ে পৌঁছেছো 8টায়, যখন মেকআপ হচ্ছে তুমি 4টে সিন দেখেছো যে সারাদিনে তোমার 4টে সিন আছে, কিন্তু কি সিন তুমি জানো না, সিনের কি গল্প তুমি জানো না, সিনের কি টেম্পো তুমি জানো না, সবই তুমি পাবে ওই ঘন্টা দুয়েক আগে। হ্যাঁ, লাইনও তুমি ঘন্টা দুয়েক আগে পাবে, সেটও তুমি ঘন্টা দুয়েক আগে দেখতে পাবে, ডেসক্রিপশন আর সিনের ঘন্টা দুয়েক আগে পাবে। সো এবং তারপরে কিছুদিন পর অবভিয়াসলি সিরিয়াল যখন করতে যাচ্ছি তখন প্রচন্ড একটা উৎসাহ হয়েছে, কারণ সিরিয়ালের গল্পটা আমি জেনে ফেলেছি তখনই, যে বিকজ ইটস আ মাস মাইনে ব্যাপার, বুঝতে এটা পুরো মাস মাইনে ব্যাপার। সো সেইটা একটা প্রচন্ড, তখনকার সময় অল্প বয়স, 22-23 বছর বয়স কি 23-24 বছর বয়স, তখন মাস মাইনে একটা ব্যাপার পাবো, টাকা রোজগার, হ্যাঁ না, এটা প্রচন্ড একটা আমাকে করছিল, এবং অনেকটা সেই সময় দাঁড়িয়ে অনেকটা টাকা, অনেকটা অ্যামাউন্ট। সো সেইটা আমাকে প্রচন্ড ভাবে এক্সাইট করেছিল। আদারওয়াইজ চরিত্র নিয়ে আমার মনে হয় না খুব একটা এক্সাইট করেছিল। রাদার আমার খুব খারাপ লাগে যে লোকে এখনো ডঙ্কার হিসেবে যেভাবে আমাকে মনে রাখে, সেখানে আমাকে হেমন্তর ইউরি হিসেবে যদি বেশি মনে রাখতো, বা ব্যোমকেশ ফিরে এলো তো মকরন্দ হিসেবে মনে রাখতো, বা এই ইভেন জিমি হিসেবে যদি মনে রাখতো দ্বিতীয় পুরুষে, বা চিড়িয়াখানায় পানু গোপাল বলে যদি মনে রাখতো। অনেক অনেক ভালো ভালো চরিত্র আমি অ্যাকচুয়ালি সিনেমাতে অনেক খেটেওছি, ভেবেছি, অনেক যেভাবে সিনেমার অভিনেতারা ভাবে আর কি, যেভাবে সিনেমার অভিনেতারা খাটেছিল সেরকম অনেক কিছু করেছি, কিন্তু সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছি বা সবচেয়ে বেশি অ্যাটেনশন পেয়েছি, যেটা নিয়ে সত্যি সেরকম ভাবে আমি অত ভাবিনি, ভেবেছি নিশ্চয়ই ভেবেছি, কিন্তু সত্যি অতটা ভাবিনি, সেটা হচ্ছে ডঙ্কার। এবং অবভিয়াসলি ডেইলি শোপ যেটাকে বলে, তো ডেইলি শোপের সুবিধাই এটা, প্রত্যেকদিন টিভি খুললেই তোমাকে দেখতে পাচ্ছে এবং সেটা দিয়ে মাতামাতি করছে, চিপ অ্যাক্টিং আর কি। মানে এই যে তোমার সাথে গল্পগুলো হচ্ছে আমার খুব ভালো লাগবে। আর অনিল দত্তের কাছে গিয়ে পুরো জীবনটাকে আলাদা রকম তুমি দেখতে শুরু করলে, দেখো সেখান থেকে বং সেকেন্ড, তার আগে গণেশ টকিজ, মানে আমার মনে হয় সিনেমা যেটা প্রপার সিনেমা তোমার ঢোকা মনে হয় অনিল দত্তের থিয়েটারের পর থেকে। অনিল দত্তের হাত, অনিল দত্তই তো আমাকে সিনেমাতে প্রথম সুযোগ। হ্যাঁ, মানে তোমার কাছে জীবনটা তখন একটা আলাদা ধরনের তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে, তো তখন তোমার জিনিসটা কেমন লাগছে যে হ্যাঁ নাও আমি একটা ভালো পথে আছি? অ্যাকচুয়ালি আমি তো সিনেমার অভিনেতা হব বলেই এসেছিলাম। আচ্ছা, আমি যখন তোমার শুরু করছিলাম দেখবি যে আমি এক ধরনের অভিনয় পছন্দ করছি সিনেমায়, সেটা নাসিরের হোক, ওমপুরীর হোক, এদিকে কৌশিক সেনের হোক, যেটা তুমি প্রথমেই বলছিলাম যে এক ধরনের অভিনয় আমার প্রচন্ড অ্যাট্রাকটিভ লাগছে। সো আমি তো সিনেমায় অভিনয় করতেই, তো এটা হবে আমি জানি, এবার কিভাবে হবে তো আমি জানি না, কারণ সেটার জন্যই তো আমি এসেছি করতে, তো আমি সেই জন্যই এসেছি। বাকিটা ফেথ, হ্যাঁ বাকিটা ফেথ। আমার মনে হয় ফেথ বলে কিছু না, আমার সবসময় মনে হয় চেষ্টা, এভরিথিং ইজ উইল পাওয়ার। তোমার কতটা ইচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করছে, ইচ্ছের উপর অনেক, ইচ্ছের উপরই তোমার ত্যাগ ডিপেন্ড করছে। মানে তুমি আজকে 5টা ভালো সিনেমা দেখবে এবং অভিনয়ের উপর রপ্ত করবে, এটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করছে, নাকি তুমি একটু মদ গাঁজা খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাটাবে, এটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড। আমার ইচ্ছের উপর, এভরিথিং ডিপেন্ডস অন ইওর ইচ্ছে। আচ্ছা, বলেই আমার মনে হয়। হ্যাঁ, মানে এটা হলো আমি গাঁজা থেকে বসে আমাকে অনির্বত কল করে তাই কাজ করবি, হয় না, তোমার ইচ্ছের উপরই মনে হয় ওভারঅল। ভাগ্য অবভিয়াসলি ভাগ্য ইজ এ ফ্যাক্ট, স্টিল ভাগ্য বদলায় হয়তো ইচ্ছের মাধ্যমে আর কি। কৌশিক সেনের সাথে একটা ভালো মুহূর্তের কথা তো তুমি বললে, এবার অঞ্জন দত্তের সাথে কিছু একটা ভালো মুহূর্ত যেটা তুমি কাটিয়েছো এবং সেটা কখনো ভুলবে না? দুটো পার্থক্য আছে, একটা হচ্ছে যে কৌশিক সেনের একটা কাজ করার ধরন আছে, যেটা হচ্ছে কৌশিক সেন
দূরত্ব নিয়ে মেশে, বিকজ সবসময় কৌশিক সেনের কাছে একটা ব্যাপার আছে যে আমি ডিরেক্টর আর তুমি অ্যাক্টর, এইটা কৌশিক সেনের সঙ্গে যতদিন থিয়েটার করেছি। কিন্তু অঞ্জন দত্তের সঙ্গে থিয়েটার বা সিনেমা যখনই করেছি, অঞ্জন দত্ত, বিশেষ করে আমার সঙ্গে অঞ্জন দত্ত একজন প্রচন্ড ভালো বন্ধু হিসেবে মিশেছে। মানে একটা, এখন হয়তো সেটা অতটা নেই, কিন্তু একটা সময় যেটা ছিল যে আমরা দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম। মানে হতে পারে আমাদের বয়সের একটা বিশাল আছে, স্টিল আমরা দুজন বন্ধু ছিলাম, মানে বাডিজ বলে না, ওরকম ব্যাপারটা ছিল অঞ্জন দত্ত। মানে অঞ্জন দত্ত ওইভাবে মেশে, যাদের সঙ্গে এই মেশে অঞ্জন দত্ত ওইভাবেই মেশে। যাদের সঙ্গে মেশে না ঠিক আছে, যাদের সঙ্গে মেশে তাদের সঙ্গে বাডিজ হিসেবেই মেশে। তো আমার সঙ্গে বাডিজ হিসেবে মিশেছিল, সেই জন্য অঞ্জন দত্তের সঙ্গে অ্যাকচুয়ালি একটা না, অসংখ্য ভালো ভালো মোমেন্ট আছে, অসংখ্য আছে। তার মধ্যে একটা আমার এই মুহূর্তে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে অঞ্জন দত্তের সঙ্গে আমি যখন প্রথম সিনেমা শুট করছি, তার আগে থিয়েটার করেছি, প্রথম গ্যালিলিও থিয়েটারটা করেছি, তারপরে প্রথম সিনেমায় অঞ্জন দত্তই আমাকে প্রথম সিনেমায় ইন্ট্রোডিউস করার, সেটা হচ্ছে তোমার গণেশ টকিজ। এবং গণেশ টকিজে যখন আমি করছি তখন এবার সেই সময় অত্যন্ত ছোট ছিলাম, আর শুটিংটা বেসিক্যালি বাংলা বাজারে শুটিংটা হয় হচ্ছে শীতকালে প্রচন্ড ঠান্ডা লাগছে, এই হচ্ছে সকালবেলা কল টাইম থাকছে 6টার সময় 7টার সময় কল টাইম চলছে, কোনো চান্সই নেই চান করে বেরোনোর। সো চান না করে সকালবেলা উঠে কোনো রকম ভাবে রেডি হয়ে বেরোচ্ছি, এবং তারপর শুটিং শেষ হচ্ছে 7:30 8টা, কখনো কখনো 9টা, তারপর অঞ্জনদার বাড়িতে যাচ্ছি এবং গিয়ে ফ্রেশ হচ্ছে। ওরমই একদিন চান করে বেরিয়েছি আমি, শুটিং শেষে সারাদিন পর চান করে অঞ্জনদার সঙ্গে ফুটেজ গুলো দেখবো। তো চান করে বেরিয়েছি, দেখছি প্রচন্ড আমার রাইগার হচ্ছে, কাঁপছে। তখন অঞ্জনদা বললো, দাঁড়াও তোমার একটা জিনিস, আমি পাচ্ছি না, বেরিয়ে আমি পাচ্ছি না, কিচ্ছু হবে না, বসে হঠাৎ একজনকে বললো গরম জল করে আনলো, একদম ফুটন্ত জল, যেরকম চায়ের জল করে আনলো, আর হঠাৎ একটা ওল্ড মঙ্কের রাম, এরপর ওল্ড মঙ্কের নামটা ঢাললো, হাতের মধ্যে ঢাললো, বললো এটা তুমি চায়ের মতো সিপ নিয়ে খাও। আমি তো কাঁপছিলাম, ঠান্ডায়, ওরম ঠান্ডায় মদ খেতে হয় নাকি, তখন এটা তখন আমার বয়স কত হবে, তখন আমার বয়স হবে 22 বছর বয়স হবে, ও অত্যন্ত ছোট। সেই বয়সে অতটাও মদে পোক্ত হয়ে যায় না, এমন নয় যে মদ খাইনি, কিন্তু তখন মদটা খেয়েছি লুকিয়ে চুরিয়ে, একটু যেরকম ভয় ধরে নেয়, চুপ করে মদটাকে টুপ করে এসে শুয়ে পড়াই। মদটা যে সন্ধ্যেবেলা বসেও খাওয়া যায় সেটা তো ধারণা ছিল না। তো সেইটা তখন সবার সামনে অঞ্জন দত্ত বলছে, নাও এবার এটা খাও। আমি তো অবাক, ঠিক আছে খাই। খেয়ে দেখলাম আরে সালা একদম প্রচন্ড চাঙ্গা লাগছে, চলো আরেকটা বানাও, এই ধরনের একটা ব্যাপার। ওই মোমেন্টটা তখন তুমি বুঝে গেছো যে আরেকটাই খাবো, এরকম আর কি। অঞ্জন দত্তের সঙ্গে অ্যাকচুয়ালি অনেক মোমেন্টই আছে, বাট এটা একটা খুবই মেমোরেবল মোমেন্ট, খুবই কাছের লোক বলতে গেলে। হ্যাঁ, অঞ্জন দত্ত যখন মেশে তখন অঞ্জন দা এইভাবেই মেশে। আচ্ছা, আরেকটা তুমি কথা বললে, এই গল্পটা বলতে বলতে, যে এখন হয়তো সেই বন্ধুত্বটা নেই। হ্যাঁ, আচ্ছা কেন নেই? মানে বিকজ এখন আমরা দুজনেই কি হচ্ছে, বন্ধুত্ব একটা জায়গায় হয় যেখানে হচ্ছে তুমি প্রচন্ড ইনম্যাচিওর। যখন তোমার সমস্ত কিছুতে ম্যাচুরিটি চলে আসবে, তখন দেখবে তোমার সেই অ্যাট্রাকশনটা আস্তে 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 ভ্যানিশ করতে থাকবে। এখন যেহেতু আমরা দুজনেই দুজনকে অনেক বেশি চিনে ফেলেছি, তারপরে ওই বন্ধুত্বটা আর নেই। মানে অঞ্জন দত্তের সঙ্গে আমার প্রচন্ড একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, প্রচন্ড একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, আমিও পছন্দ করছি, অঞ্জন দত্তও পছন্দ করছি, এরকম একটা জিনিস ছিল। এখন কি, এখন তো ইউ প্রেডিক্ট যে আচ্ছা ও তো এইটা করবে, সো তুমি সেই প্রেডিকশন ওয়াইজ বিহেভ করবো, ও আমাকে প্রেডিক্ট করে প্রেডিকশন ওয়াইজ বিহেভ করবে। সো সেইখানে না ওই কি বলবো, মানে ওই জানি না ব্যাপারটা, আচ্ছা এইটা করে দেখি কি হয়, ওটা সেটা চলে যাচ্ছে। এইটার জন্য আশা করি আমার মনে হয় সেটার জন্য, আচ্ছা এই মানে ওই বলে না যে অভ্যস্ত হয়ে, অভ্যস্ত হয়ে পড়ে, মানে সংসার করলে জানি আমার বউ কি বলবে, এটা করবো। এক্স্যাক্টলি। কিন্তু তুমি এটা আদতে চাইছো করতে, কিন্তু করতে পারছো না। আবার প্রেডিক্টেবল, মানে আমি জানি এইটা হবে, তাহলে কি দরকার, ওই জানা ইন্টারেস্টটা চলে যায় যে আমি তো চিনি একে, কাঁধে হাতে ওর কটা বন্ধু। মানে মানুষের মানে মানুষ বেসিক্যালি ভীষণ কিউরিয়াস। দেখো, না কিউরিয়াস হলে তুমি একটা
পাতা দিয়ে সেটা রান্নায় ব্যবহার করে একটা গন্ধ, আরেকটা পাতা দিয়ে সেটাকে ধোঁয়া টানলে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, আরেকটা পাতা দিয়ে সেটা জল দিয়ে খাওয়া যায়। কিউরিয়াসিটি না থাকলে এতগুলো জিনিস হয় না, পাতা দিয়ে এটা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এইটাই মানুষ ভীষণ কিউরিয়াস। তো মানে কি বলবো, এমনি দৈনন্দিন জীবনেও মানুষ কিউরিয়াস। তো সেইটা। আচ্ছা, এই অভ্যস্ত থেকে একটা কথা, যে তুমি প্রেম করছো কিরকম চলছে, মানে এরকম অভ্যস্ত এরকম হয়েছে যে না আর তোকে ভালো লাগছে না? অ্যাকচুয়ালি আমি যেভাবে প্রেমটা করি সেখানে কখনোই এরকম নয় যে আমি ভীষণ সাকসেসফুল, মানে আমি প্রেমে প্রচন্ডই আনসাকসেসফুল। আচ্ছা, বারবার সম্পর্ক হয়েছে, সম্পর্ক ভেঙেছে। আমি মনে করি যে এটা একটা পার্ট অফ ইট। বিকজ দেখো, বাবা মা ভাই এগুলো সবই, বা কাকা জ্যাঠা দাদু বোন দিদি কাকিমা, এগুলো সবই কি হচ্ছে এমন সম্পর্ক যেটা তুমি জন্মে তৈরি করছো। যেই মুহূর্তে তোমার জন্ম হচ্ছে সেই সূত্রে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু কে তোমার বন্ধু হবে আর কে তোমার বান্ধবী হবে এইটা তুমি ডিসাইড করছো। বন্ধুর ক্ষেত্রে অনেক সময় ডিসাইড করতে পারি না, তার কারণ এই জন্য, কারণ তোমার বন্ধু তোমার পাড়াতেই হবে বা তোমার স্কুলেই হবে, সেটা প্রি ডিসাইডেড। তোমার বাবা মা রয়েছে তোমাকে এই স্কুলে ঢোকাবে, হ্যাঁ তখন বন্ধু হয়ে যায়, তোমার বাবা রয়েছে এই পাড়ায় আমরা থাকবো, সুতরাং তোমার ওই। কিন্তু বান্ধবীটা কি হবে, দ্যাট ইজ ভেরি স্পেশাল, যেটা তুমি একমাত্র চুজ করবে, আর কেউ চুজ করছে না। সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেটা অনেক রিস্ক থেকে যায়, মানে হতেও পারে নাও হতে পারে, এইটা হতে পারে ওইটা হতে পারে। তো সেই সম্পর্কের উপর না অনেক বেশি লোড চাপিয়ে দেওয়া ইজ রিস্কি অর ইজ আননেসেসারি। কেন আমি লোড চাপাবো? সো আমার মনে হয় যে সম্পর্ক 2-4 বছর 5 বছর 6 বছর হচ্ছে ইজ গুড এনাফ। যদি তার থেকে বেশি ভালো হয় ফাইন, যদি না হয় ইটস ওকে। বেশি ভালো হলে কি বিয়ে? বিয়েতে আমি বিশ্বাস করি না। কেন? আমি ম্যারেজ ইনস্টিটিউশনটাই বিশ্বাস করি না। বিকজ আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন। কোনো কি প্রয়োজন একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে থাকবে যদি বিয়ে না করেই থাকে? মানে বিয়ে করলে কি হবে? বেসিক্যালি বিয়ে করছি মানে অন্যদের জানান দিচ্ছি থাকবো তো আমি আর তুই। ধরো আমি তোমার সঙ্গে থাকলাম বা তোর সঙ্গে থাকলাম, আমি আর তুই ডিসাইড করবো যে আমি তোর সঙ্গে থাকবো কিনা বা তুই আমার সঙ্গে থাকবি কিনা। বা আমার বান্ধবী আর আমি ঠিক করলাম যে আমি তার সঙ্গে থাকবো না, সে আমার সঙ্গে থাকবে। আমরা ভালো থাকবো, অন্যদের না জানিয়েও ভালো থাকতে পারি, অবশ্যই, আবার জানিয়েও ভালো থাকতে পারি। সো নট নেসেসারি যে জানাতেই হবে। বিয়েটা কেন করছি? প্রমাণ, ঠাপ্পা। দেখো আমি আর ও একসাথে থাকছি, একসাথে রাখতে থাকবো, ওই জিনিসটা আর কি, ওটা জন্য একটা সার্টিফিকেট। এটা সার্টিফিকেট, আমাকে কেউ কিছু বলবে না। হ্যাঁ সার্টিফিকেট। কি করবি? আমাকেও ইনস্টিটিউশনে গিয়েই বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। মানে একসঙ্গে থাকার ডিসিশন যদি নিয়ে থাকি তাহলে একসঙ্গে থাকবো। ঠাপ্পার দরকার না, সার্টিফিকেটের দরকার নেই। ঠাপ্পার তো দরকার নেই, কিন্তু বাড়ি থেকে কি মেনে নেবে? বাড়ি থেকে বলবে যে হ্যাঁ ভাই ঠিক আছে তুই কর। দেখো এখন সমস্ত কিছুতেই জানবে যে সমস্যা থাকবে। এবার তুমি একজন পেইন্টার হতে চাও, তুমি ইউটিউবে পডকাস্ট করতে চাও, বা তোমার বাবা চায় তুমি স্কুলে পড়াও। সো এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো এগুলো সবসময় থাকবে এবং এগুলোকে তোমাকে সবসময় একটু ম্যানেজ করে নিতে হবে। মানে তুমি ভাবছো আমার পাড়াটা নিঃশব্দ হবে, সারা তোমার বাড়ির নিচেই এলো একটা ওই লোহার এবালা, তুমি কি করবে? মেনে নিতে হবে, হ্যাঁ তোমাকে ওইটা নিয়ে মানিয়ে ফানিয়ে চলে যেতে হবে। সেরকম এই বাড়ির ঝামেলা হবে। হোয়াট ইম্পর্টেন্ট ইজ তুমি কোনটা চাইছো। না বাবা আমি বাড়ির ফাড়িরকেই অনেক গুরুত্ব দিচ্ছি, আমি ভাই গিয়েই করে নি, তুমি এটা চাইছো? নাকি তুমি চাইছো দেখ বাড়ির ঝামেলা হলে আমি সামলে নেবো, আমি বাবা আমার মতো। তোমার আমি যার জন্য আমরা একটা কথাই বলেছিলাম যে ইচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান এনিথিং এলস। তোমার যদি ইচ্ছে হয় বিয়ে না করে একসঙ্গে থাকবো, তাহলে তোমাকে হ্যাপা সামলাতে হবে। সবাই হ্যাপা আছে, ওই ইচ্ছেটা বলে কিছু হ্যাপা নেই, অগাধ বেশি, আরো বেশি অগাধ হ্যাপা আছে। বিয়ে করেও হ্যাপা আছে, বিয়ে না করেও হ্যাপা আছে। চুজ, যেই হ্যাপাটা তোমার ভালো লাগছে সেটা চুজ করো, দ্যাটস ইট। মানে ওটাই যে তুমি যখন ইচ্ছা করে ফেলেছো তো সাহসটা তোমাকে রাখতে হবে যে আমি লড়বো, লড়বো। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই। ওখানে তোমার কাছে বাঁচা মানেই তো একটা লড়া। আমরা তো এমনি লড়ছি, রোজ লড়ছি, দুমুঠো খাবার জন্য বা ফেমের জন্য, হ্যাঁ সবকিছুর জন্যই লড়তে তো হচ্ছে।
কিছু করার নেই, আমাদের কাছে কোনো অপশনও নেই, কোনো অপশন নেই। এটা ওই ইতিহাস শিখিয়ে দিয়ে গেছে, লড়তে তোমাকে করতে হবে, বেঁচে থাকো, নাহলে অন্যকে মেরে মরো, নাহলে মেরে বেঁচে থাকো। হ্যাঁ এক্স্যাক্টলি, আর কিছু করার নেই এখানে। তো তোমার কেমন লাগলো এই এতক্ষণ ধরে আড্ডা? আমি তো প্রথমেই বললাম যে খুবই ভালো লেগেছে, এবং আমি যদি ভালো না লাগতো তাহলে আমি সাধারণত হ্যাঁ বলি না, মানে আমি না করে দিই। কারণ অনেক আগে আমি একটা গল্প বললাম, আমি সেটা নেম করতে চাই না, কিন্তু অনেক আগে আমাকে একজন এরকমই, যে এখন খুব পপুলার, সে আমার কাছে অ্যাপ্রোচ করেছিল, তখন আমি তাকে নাই বলে দিয়েছিলাম যে না আমি করতে চাই না পডকাস্ট ফাস্টকাস্ট, আমার ইন্টারেস্ট, আমি এত এনার্জি দিতে পারবো না ওখানে, আমার ভালো লাগে না, কিছুক্ষণ পর বোরিং, তখন হয়তো শুটের মধ্যে আমি বললাম ভালো লাগছে না, বস ছেড়ে দাও, তখন একটা বাজে ব্যাপার হবে। তো সেই জন্য আমি সবসময় অ্যাভয়েড করি। কিন্তু তোকে যেহেতু ছোটবেলা থেকে চিনি, জানি, ঠিক আছে তুই একটা অন্যরকম কিছু চেষ্টা করছিস, লেটস গো ফর দ্যাট আর কি, সেইরকম। আই এনজয়, অল ইউর ফ্রেন্ডস আর ভেরি কুল, খুব ভালো, সবার সঙ্গে কথা বলে মজা হয়েছে। যাযাবর পডকাস্টে এরকম অনেক অনেক ভালো ভালো পডকাস্ট আসবে, আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর লুইজা তুমি একটু বলে দাও সাবস্ক্রাইব করতে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আশা করি আমাদের এই গালগপ্পটা ভালো লাগবে শুনলে, দেখলে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যাযাবর এতে পডকাস্ট চ্যানেলে। সবাইকে শুভকামনা, ভালো থাকবেন, ভালো লাগবেন, ভালো রাখবেন। শুভরাত্রি বলবো নাকি এখন কি বলবো? আড্ডা তো তাই হয়, আড্ডা তাই হয়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সকলে দেখতে থাকো যাযাবর পডকাস্ট।